নমস্কার, প্রাজন্না টেলসে আপনাদের স্বাগত। আমি প্রান্তিক চক্রবর্তী, সাথে নিয়ে বসেছি আমার বউকে, মানে এখানে আমি বর, তবে পুরুষ প্রজাতির জন্য আমি এখানে মার্দ আর উনি এখানে দার্দ। স্বাভাবিক, পুরুষরা সেভাবেই মনে করে, মনে করবেই না বা কেন, মনে করার প্রচুর কারণ আছে। আমরা আজকে একদম আনসেন্সার্ড, র, নিট, স্ক্রিপ্টের নামগন্ধ পর্যন্ত নেই আর আলোচনা নিয়ে এখানে আছি দুজন মিলে, বর বউ বা মার্দ দার্দ মিলে। কি বিষয়ে আমরা আলোচনা করব, কি বিষয়ে একটু খুনসুটি করব, সেটা রাজন্যাই বলুক। আমার প্রথমেই বলি, ভীষণ সমস্যা রয়েছে। বললো পুরুষরা কেন মনে করবে না, এইটাই সমস্যার কারণ। আর এই সমস্যাগুলো নিয়েই আজকে আমরা এসেছি দুজনে। প্রথমেই বলি, প্রাজন্না টেলসের প্রত্যেক দর্শককে, প্রত্যেক সাবস্ক্রাইবারকে, যারা আমাদেরকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন ইতিমধ্যে, এবং আমাদের শর্ট ফিল্ম আমরা ঠিক যা চাইকে এত ভালোবাসা দিয়ে, এত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন দিয়ে ভরিয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আমাদের দুজনের তরফ থেকে। আজকে আমরা এসেছি একটা অন্যরকম আড্ডায়। আমরা প্রত্যেকেই দেখেছি বা প্রত্যেকেই জানি, বুঝেছি যে সম্পর্ক মানে তার সঙ্গে জটিলতার একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, সম্পর্কের সঙ্গে জটিলতার পারস্পরিক সম্পর্ক রয়েছে। তো সেইটা নিয়েই আমরা আজকে কিছু কথা বলবো, কিছু খুনসুটি করব। সব থেকে প্রথমে যেটা বলবো, আমাদের এই এপিসোডটার নাম হচ্ছে বিয়ে বাড়ি না আড়ি। সুখী দাম্পত্য সেটা কি আসলে মিথ, নাকি সত্যি সুখী দাম্পত্য বলে কোনো কথা অভিধানে রয়েছে? আজকে আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, প্রথমেই বলি, আমরা যেহেতু বর বউ এবং আমি বললাম আনসেন্সার্ড র, আমরা সবটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের কি মতামত থাকছে সেটাও এই এপিসোডটা দেখে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা ওইগুলো ফেস করছেন কিনা বা তোমরা ওইগুলো ফেস করছো কিনা। দেখো, আমার সবসময় একটা জিনিস মনে হয় যে মানে এখন না, মানে বিয়ে জিনিসটা, এটা অস্বীকার করার জায়গা নেই, অনেক বেশি কমপ্লেক্স, অনেক অনেক বেশি জটিল। মানে এটাই আমি বলছিলাম যে সম্পর্কের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে জটিলতা এবং ঝামেলা গন্ডগোল আগেও ছিল। মানে আমার বাবা মা, ঠাকুমা, ঠাকুরদা বা দিদা দাদুকে তো সেরকম ভাবে বড় হওয়া পর্যন্ত দেখতে পাইনি তাদের সম্পর্ক। বাট আমি যেটা দেখেছি, বাবা মা দেখেছি বা বন্ধুদের বাবা মা দেখেছি, আত্মীয় স্বজনদের বাবা মাকে দেখেছি আমাদের সমবয়সী, তো সেখানেও কিন্তু ঝামেলা গন্ডগোল ছিল। দ্যাট ইজ কনস্ট্যান্ট, মানে এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আগের জেনারেশনও ঝামেলা গন্ডগোল ছিল, এখনো ঝামেলা গন্ডগোল আছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে এই এখন ঝামেলা গন্ডগোল গুলো না অনেক বেশি কিরকম জানি, মানে দুর্গন্ধে ভরা। মানে আগের গুলোর মধ্যে সেই দুর্গন্ধটা ছিল না। এইটা একটা বড় সমস্যা আজকে দিনে, মানে আমি আর রাজন্যাও ফেস করি, এটা বলতে দ্বিধা নেই। অনেকে হয়তো বলবেন না না, মানে আমরা এগুলো ফেস করি না। আসলে আমি বিশ্বাস করি, এবং আমরা যে পারিপার্শ্বিক জগতের সাথে মিশি সবারই শুনছি একই রকমের সমস্যা। না, আমার মনে হয় যে দুর্গন্ধে ভরা যে বিষয়টা আমরা বলছি, সেটা আসলে আরো বেশি এই যে জেনারেশনের পর জেনারেশন পরিবর্তিত হচ্ছে, এবং আমাদের হাতে, আমাদের বাবা মায়েদের হাতে কিন্তু এত সহজে স্মার্টফোন ছিল না, এবং বাবা মায়েদের কাছে চিঠির সম্পর্ক ছিল। বাবা মায়েদের কাছে অত সহজেই চাইলে একে অপরের সঙ্গে দেখা করতে পারে। এই যে আমার স্মার্টফোনে বলছি, এই চলো আজকে দেখা করি, আজকে মিট করি। আমাদের কাছে এখন না অনেক দিক থেকে অনেক রকমের অনেক পথ খুলে গেছে, আমি এটা মনে করি। যেই কারণে আমাদের সম্পর্কগুলোতে, এই প্রজন্মের সম্পর্কগুলোতে যেরকম ভালো আসছে, ভালো দিক রয়েছে, সেরকম খারাপ দিকটাও রয়েছে, এবং দুটো ক্ষেত্রেই বড্ড এক্সট্রিম মানসিকতা তৈরি হয়। মানে ভালোটা হলেও খুব এক্সট্রিম ভালো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার জন্য হাত কেটে ফেলবো। আবার এই খারাপ ঠিক সেই রকমই খারাপ। এটা আমি ঠিক মানতে নারাজ।
কারণ কোথাও একটা মনে হয় যে ভালোটা এক্সট্রিম হচ্ছে না, খারাপটা এক্সট্রিম হচ্ছে। ভালোটা যদি এক্সট্রিমই হতো তাহলে ডিভোর্সের সংখ্যা বেশি হতো না। এটা তো ডেফিনেটলি ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে, এটা তো নিঃসন্দেহে আমরা মানে স্বীকার করতেই হবে, অস্বীকার করার জায়গা নেই। তো এইখানে আমার মনে হয় যে ভালোর জায়গাটা অনেকটা কমে যাচ্ছে এবং খারাপের এক্সটেন্টটা মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। খারাপের এক্সটেন্টটা এই আমাদের রাজন্যা যেমনি সারাদিন ঝামেলা হয়, সারাদিন 365 দিনের মধ্যে বলতে একদম দ্বিধা নেই। আমি বিশ্বাস করি যে অনেক এই নবপ্রজন্মের যারা বিবাহিত তারা সবাই এটাকে রিয়েলাইজ করবে যে তারাও 365 দিনের মধ্যে 363 দিন ঝামেলা করে। এবার দিনের মধ্যে সেকেন্ড, ঘন্টা বা মিনিটটা আমাদের আবার বেশি। তার কারণটা হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের প্রফেশনের দিক থেকেও একই জগতের সাথে যুক্ত, তো আমাদের ঝামেলার কারণগুলো অনেক বেশি। তো ব্যাপারটা হচ্ছে এটা না মানে কি বলবি এটা নিয়ে তুই? না, এটা ভাইসি ভার্সা, মানে আমি বলছি যে আমাদের ঝামেলাটা যেরকম বেশি হয়, আর ও হয়তো দুর্গন্ধের দিকটা বলছে, আমি সুগন্ধের দিকটা একটু বলি। আমাদের আবার একসঙ্গে থাকার বদান্যতায় ভালো সম্পর্ক, ভালো তাড়াতাড়ি ঝামেলা মিটে যাওয়ার দিকটাও বেশি হয়। মানে আমরা হয়তো খুব ঝামেলায় থাকি, মানে আমরা এমন এমন পর্যায়ে ঝামেলা কাটিয়েছি যে ওই যে বিয়ে বাড়ি না আড়ি, আমরা আড়ির পর্যায়টা এমন কাটিয়েছি যে আমাদের আর বাড়ির পর্যায়ে ফেরার ইচ্ছেটা কোনোদিন ছিল না। হয়তো এটা দিস ইজ ভেরি, তুমি যেটা বলছিলে আনসেন্সার্ড, আনকাট, কারণ প্রথমবার আমি রাজন্যা হালদার এবং তুমি প্রান্তিক চক্রবর্তী আমরা আমাদের সম্পর্ক নিয়ে বলছি, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এর আগে হয়তো অজস্র জায়গায় অজস্র মানুষের সঙ্গে ইন্টারাক্ট করেছি, ইন্টারাকশনে জড়িয়েছি, কিন্তু সেই ইন্টারাকশনে কোথাও আমাদের সম্পর্কের এই সমীকরণ নিয়ে কথা ছিল না। দিস ইজ ভেরি ফার্স্ট টাইম যে আমরা আমাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বলছি। একদম রাজন্যা যেটা বললো ঠিক, কোথাও কোথাও গিয়ে আমারও মনে হচ্ছে ধরে সম্পর্কটা রেখে লাভ নেই, কিন্তু খুব কম সময়ের জন্য, সেটা আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মানে বরফ গলে গেছে আর কি। আমাদের সব থেকে বেশি বরফ থেকেছে, মানে ওই টাইটানিক যেভাবে ডুবে গেছিল যেই বরফে ধাক্কাকে, বরফের পাহাড়ে, আমাদের সেরকম বরফের পাহাড় থেকে গেছে 1 মাস। সেটার মানে টাইম পিরিয়ডটা বলছি, সেটা হচ্ছে সময়সীমা 1 মাস। বেশি আমাদের কোনোদিন খুব বেশি ঝামেলা হয়নি। 1 মাস আমাদের মারাত্মক ঝামেলা হয়েছে, মানে হাইয়েস্ট ঝামেলা মারাত্মক হয়েছে। এবং তখন ওই যে বললাম যে এমন আড়ির জায়গায় গেছে যে বাড়িতে ফেরার মানসিকতাটাই ছিল না। কিন্তু সেখান থেকেও আজকে আমরা দুজনে বসে প্রাজন্যা টেলসে এই কথোপকথন করছি। আমার মনে হয় এইটাই নতুন প্রজন্মের আরো অনেক বেশি করে শেখার বিষয়, সেটা হচ্ছে ধৈর্য সম্পর্কে। এটা আমার মা বাবা বলে থাকেন, ওর মাও বলেন, অর্থাৎ আমার শাশুড়ি মাও বলেন যে আমাদের মধ্যে এই প্রজন্মের মধ্যে ধৈর্য খুব কম, খুব কম। মানে আমরা হয়তো দিনে 24 ঘন্টার মধ্যে যেটুকু সময় ঘুমাই সেটা বাদ দিয়ে বাকি পুরো সময়টাই প্রচন্ড বেশি ফাস্ট লাইফ কাটাই। মানে আমরা মনে করি আমরা অধৈর্য খুব, আমরা এক্ষুনি হাতের কাছে চাইলে এক্ষুনি এটা পেয়ে যাবো, আমরা এক্ষুনি পিৎজা খেতে যাচ্ছি এক্ষুনি করে দিচ্ছি, আমরা কিছু কিনতে যাচ্ছি ব্লিঙ্কিট করে দিচ্ছি। আমরা এপিসোডটাকে তো এত গভীর করব না, মানে বেসিক্যালি প্রাজন্যা টেলস এর অ্যাসপেক্টটাই বা ইচ্ছেটাই হচ্ছে বিভিন্ন ক্রিয়েটিভ কন্টেন্টকে তুলে ধরা এবং যা সমাজ, রাজনীতি এগুলো নিয়ে কথা বলে। এটা তো সমাজের একটা পার্ট, বিয়ে, তো এটাকে অস্বীকার করা যায় না। যদিও আজকে বিয়ের গ্রাফ অনেক কমছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে আমার প্রান্তিকের কাছে একটা প্রশ্ন আছে ইন দ্যাট কেস, যে সেটা হচ্ছে যে প্রান্তিক তোমার কি মনে হয় যে সম্পর্কে সন্দেহ নামক যে আবিধানিক শব্দটি থাকে সেটা আমাদের যে কোনো সম্পর্ককে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ককেই বলবো, কতটা প্রভাবিত করতে পারে এই সন্দেহ শব্দটা? আমি এটা তোমার থেকে জানতে চাই। না, সন্দেহ আমার কোথাও গিয়ে মনে হয় সন্দেহ সম্পর্কের ক্ষেত্রে খুব খারাপ জিনিস। মানে আমার মনে হয় সন্দেহটা সম্পর্ককে খুব খারাপ জায়গায় নিয়ে যায়। তবে আমাদের মধ্যেও সন্দেহ আছে, আমি আমাদের সম্পর্ক নিয়ে এখানে আলোচনা করছি, আমাদের মধ্যেও সন্দেহ আছে। কিন্তু কোথাও গিয়ে ওই আমি সবসময় রাজন্যাকে বলি, বা আমি তো বড্ড বেশি স্পোর্টস লাভার, তো আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা এটা বুঝতে শিখেছি যে প্রথম দিকে মানে প্রচন্ড সন্দেহ, হ্যাঁ, এবং অবশ্যই মহিলা প্রজাতি জন্মগতভাবে সন্দেহবাতিক নিয়ে জন্মায়, এটা নিয়ে অস্বীকার করা যায় না। এটা একটা আছে, পুরুষরা নিশ্চয়ই সন্দেহ করার মতো কাজ করে তাই মহিলারা সন্দেহ করে, বা এটা ভাইসি ভার্সা, শুধু মহিলা পুরুষ বলে এটা আমার ব্যক্তিগত মতামত। আমি একদমই কারোর মতামতকে প্রভাবিত করার চেষ্টা করছি না, কারোর ভাবনাকে
আঘাত করার চেষ্টা করছি না। তো সেই জায়গা থেকে সন্দেহ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ক্রিকেট খেলার মতো ব্যাপারটা, মানে বিদেশের মাটিতে টেস্ট খেলতে গেছো, প্রথম দিকে মানে ডে 1 মর্নিং সেশন একদম লাঞ্চের আগে পর্যন্ত ভয়ানক ভাবে বল মাথার উপর দিয়ে যাচ্ছে, বিদেশি পেসাররা বল করছে, কিন্তু ওই সিচুয়েশনটাকে যদি সামলে নেওয়া যায়, মানে এটা নিজেদের বোঝাতে হবে। মানে আমি আজকাল বুঝি, অনেকেই হয়তো জানেন না, আমরা 3 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ, 3 বছর রানিং, এবং অনেকেই জিজ্ঞেস করেন মানে আমাদের যে অফিসটা আছে সেখানে আমি আর রাজনা থাকলে অনেকে মানে জিজ্ঞেস করেন। এটা সম্পর্কে আমরা একটা মজার কথা বলি। তো আমাদের যেহেতু মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তো সে কারণে আমাদের শাখা সিঁদুর এই কনসেপ্টটা আমাদের মধ্যে এখনো হয়নি, তৈরি হয়নি। তো আমরা যেখানে আমাদের অফিস রয়েছে, তো সেখানে অনেক রাত্রি পর্যন্ত কাজ চললে আমরা রাত্রে থেকে যাই দুজন। তো আমরা যে অফিসে থাকি ভাড়া, তো সেখানকার যিনি ভাড়া দিয়েছেন ল্যান্ডলেডি, যেই কাকিমা, তিনি একদিন আমাদের দুজনকে ডাকেন এবং ডেকে বলেন যে ও তোমার কে হয় প্রান্তিক, এবং আমরা তো এরকম কাউকে লিভিং সম্পর্ককে আমরা ভাড়া দিই না, তো তুমি এরকম একটা মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছ, এটা কিন্তু ভালোভাবে আমরা দেখছি না। তো তখন প্রান্তিক বলে আমরা বিবাহিত, যথারীতি আমার মাথায় সিঁদুর নেই, আমার শাখা পলা নেই হাতে। তো তিনি বলেন না, এটা তো আমরা বিশ্বাস করছি না। তো প্রান্তিককে তখন আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখাতে হয়, এবং এখানে একটু কাটছি, প্রান্তিকের ম্যারেজ সার্টিফিকেট দেখাতে কিন্তু 5 সেকেন্ডের সময় লাগে না, কারণ হচ্ছে প্রান্তিকের মোবাইলের একদম মানে যেটা প্রধান স্ক্রিন, উপরে স্ক্রিন, সেখানে ম্যারেজ সার্টিফিকেটটা রাখা থাকে, স্বাভাবিক, উচিত সেটা কিন্তু রাজন্না রাখা থাকে না, উচিত, কিন্তু রাজন্না সেটা রাখে না। রাজন্না রাখা থাকে না, মানে প্রান্তিক আইনে স্টোরেজ থাকে না, আমার মোবাইলে অন্য কিছু রাখার, সুইগি থাকে, ইনস্টা থাকে, ব্লিঙ্কিট থাকে, প্রান্তিকের সাথে ম্যারেজ সার্টিফিকেট থাকে না। আমি এটা নিয়ে একটা খুব 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 মজার কথা বলছি। আমরা একবার ওই গল্পটা বলি, আমরা একবার ফিরছি প্লেনে করে বাগডোগরা এয়ারপোর্টে, যথারীতি প্রান্তিককে কোনো দায়িত্ব দেওয়া মানে সেই দায়িত্বটা প্রান্তিক খুব ভালোভাবে কিভাবে না করা যায় জানি না। প্রান্তিককে দায়িত্ব দিলে হামেশা প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত 100% ফেলিওর থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কুৎসা, এটা পুরুষ মানুষ মাত্রই তাদের এই কুৎসার শিকার হতে হয়। তো আমি আলাদা করে এটাকে ব্যক্তিগতভাবে আঘাত হিসাবে পেলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তার আগে বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো কোনো একটা হোটেলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স কিছু একটা চেয়েছিল, আমাদের কাছে ছিল, আমরা দুজনেই সেটা দিই, প্রান্তিকের দায়িত্বে রাখা হয়, প্রান্তিক সেটা হোটেলে ফেলে রেখে চলে আসে, যথারীতি যা করে থাকে প্রান্তিক। তো আমরা এবার বাগডোগরা এয়ারপোর্টে এসেছি, এসে তো আমি ব্যাগের মধ্যে খুঁজছি, দেখছি আমার কোনো ডকুমেন্ট নেই, আইডি নেই। তো প্রান্তিকের ডিজি লকার ছিল, প্রান্তিক ডিজি লকার থেকে বার করে নিয়েছে, আমি তো দেখাতে পারছি না। এবার আমাকে যা হোক না সাহায্য করার যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু স্বাভাবিক আমাকে তো আইডি ছাড়া ঢুকতে দেবে না। তো আমাকে বললো, ম্যাডাম তাহলে তো আমরা আপনাকে যেতে দিতে পারি না, স্যারকে তাহলে যেতে দিতে হবে। তো প্রান্তিক তো তার বউকে ফেলে রেখে আসতে পারে না। তো তখন আমাদের খুব উপকারে লেগেছিল এই ম্যারেজ সার্টিফিকেটটা, যেটা ওরাই আমাদেরকে সাজেস্ট করে যে আপনাদের কাছে আপনারা যে বিবাহিত বা সম্পর্কযুক্ত যদি কোনো আইডি থাকে তাহলে ম্যাডামকে আমরা ঢুকতে দিতে পারি। পুরুষ মানুষরা এরকম হয়, পুরুষ মানুষরা হচ্ছে ওই মহেন্দ্র সিং ধোনি আর কি, বুঝলে তো, যার লাস্ট মোমেন্টে কিভাবে খেলে দিতে হয় সেটা পুরুষরা জানে। আর মহিলারা মানে বিশেষ করে আমার বউ বলতে পারি, মানে সারাদিন কিভাবে স্পিনিং ট্র্যাকে রাখতে হয়, বল প্রচন্ড ঘুরছে, কিভাবে ব্যাটিং করব বুঝতে পারছি না। মানে অনেকটা মনে হয় যে ক্রিকেটার হলে আমি যদি মুরলীধরন বা শেন ওয়ানকে যেভাবে খেলতে হতো, তো ক্রিকেটার হতে পারিনি, কিন্তু ইহ জীবনে বড় হয়ে মুরলীধরন বা শেন ওয়ানের মতো স্পিনকে সারাদিন ধরে হ্যান্ডেল করতে হচ্ছে। যাই হোক, আমি রাজন্নাকে কিছু প্রশ্ন করবো, ঠিক আছে? অবশ্যই একদম আলোচনা নিজেদের মধ্যেই, সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটায় বেশি বিশ্বাস করো? করিস কোনটা বেশি বিশ্বাস করিস? আমি তুই করেই বলি, এবং এই তুই করে বলা নিয়েও কিন্তু আমাদের মধ্যে অসম্ভব ঝামেলা চলে। মানে প্রথম এমন হতো যে ওর তুই করে বলাতে আমি খুব কমফোর্টেবল ফিল করতাম, আর আমার তুমি করে বলাতে তো ঠিকই আছে, কিন্তু তারপরে যখন এটা বিবাহ বন্ধন, বাড়িতে যখন সেই বিষয়টা যায় তুই তো পারিস, তো তখন সেটা একটা সমস্যার জায়গা তৈরি হয়। তো এখন আমরা ঠিক আছে কমফোর্টেবল হয়ে গেছি তুই, এবং আমিও খানিক তুইতে। সেটা বললাম, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটায় বেশি বিশ্বাস? অ্যারেঞ্জ ম্যারেজে আমি খুব বিশ্বাস করি। শাশুড়ি না শ্বশুর?
প্রান্তিক আমাকে ইচ্ছা করে একটা জটিল সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তবু আমি মনে করি যে মেয়েদের সঙ্গে বাবাদের একটা আলাদা কানেকশন তৈরি হয়, তো শ্বশুর নয় অবশ্যই সেটা বাবা, তো আমার জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই শ্বশুর বা বাবা। জীবনে কটা প্রেম? এটা তো আমি এখানে কি করে বলি, এটা না আনকাট আনসেন্সার, এটা তো আমরা কিছু যা বলছি সেটা কিন্তু বলছি, কোনো স্ক্রিপ্ট ছিল না। আবারও বলছি, কটা প্রেম? প্রেমে তো থাকাই জীবন, প্রেমে থাকার নামই জীবন। আমি এখনো প্রেমে আছি। এত ডিপ্লোম্যাটিক উত্তর এখানে হবে না। প্রেম মানুষের জীবন মাত্রই আসে, মানুষের প্রত্যেকের জীবনে আসে। বি স্পেসিফিক, কটা প্রেম? অসংখ্য, অগুন্তি। আমি প্রতিদিন প্রেমে পড়ি, আমি প্রেমে করতে ভালোবাসি। বিয়ে কটা? অবশ্যই একটা এখনো আপাতত সেটাও বলে দেবে। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া না বরের সাথে ঘুরতে যাওয়া, কোনটা বেশি? বরের সঙ্গে ঘুরতে যাওয়া। বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেলে ওই একটা মানসিক চাপ থাকে বাড়ি থেকে, কোথায় গেছিস, কখন ফিরবি, এখনো ফিরছিস না কেন, 9টা বাজে চললো। তার থেকে বরের সঙ্গে যাও, বাবা মা চিন্তাও করে না, জানতেও চায় না কোথায় আছি, কেমন আছি, কখন আসবো। কিন্তু অবশ্যই দায়িত্ববান বরের সঙ্গে ঘুরতে যাওয়া। যাক, দু একটা ভালো কথা বলছে, খুব ভালো লাগছে ব্যাপারটা। আচ্ছা, তোর জীবনে মানে তোর ম্যারিড লাইফে ঝামেলার মূল কারণগুলো কি? আমার মনে হয় ঝামেলার মূল কারণ সবসময় তৃতীয় ব্যক্তি। আমাদের দুজনের জীবনে ঝামেলার মূল কারণ তৃতীয় ব্যক্তি, এটা আমি একদম অকপটে স্বীকার করছি। আমরা দুজনে দুজনকে যতটা না চিনছি, জানছি, সেই চাটা একটু খেয়ে একদম মানে এগুলো কাটতে হয় আর কি। হ্যাঁ বল। হ্যাঁ, এই যে কাটতে হওয়া, এটা যা প্রান্তিকের এটা মাথায় এসেছে যে কাটতে হবে বিষয়টা। না, তার মানে কি বলতে চাইছে? তৃতীয় ব্যক্তি কিন্তু উভয় পক্ষের। এই যে মেয়েদের সব সময় ছেলেদের উপর চাপিয়ে দেওয়া, সেটা চলতে পারে না। মানে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষের যদি উপস্থিতি থাকে, সেটা উভয় পাক্ষিক আর কি। হ্যাঁ, তারপর না আমার মনে হয় না, আমি সমস্যাগুলো জানতে চাই। একটা তৃতীয় তৃতীয় পক্ষ, কারণ আমরা দুজন দুজনকে যতটা না চিনছি, জানছি, তার থেকে বেশি আমার মনে হচ্ছে তৃতীয় পক্ষের আগমনে বা আকস্মিক আগমনে সেটা আরো বেশি ব্যাহত হচ্ছে। আর একটা যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দুজনেই খুব উদাসীন কয়েকটা বিষয়। যেরকম অবশ্যই প্রান্তিক, এটা আমি না বললেও প্রান্তিক বলবে, আপনাদের চিন্তা নেই, সেটা হচ্ছে সংসারের প্রতি উদাসীনতা কিছু কিছু ক্ষেত্রে আমার। মানে আচ্ছা, আমি চমকে উঠেছিলাম যে আমি তো একদম উদাসীন। এটা প্রান্তিক মানতেই পারছে না যে কিছু আমি উদাসীন, আমি নিজের ভুলটা স্বীকার করছি। যাক, এরকম আরো ইউটিউব চ্যানেল হোক যেখানে প্রত্যেকে এসে তাদের ভুলগুলো রিয়েলাইজ করুক, খুব ভালো ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো সেটা একটা অবশ্যই বড় কারণ আমি মনে করি উদাসীনতা। আর ঝামেলার আর তো সাচ বড় কারণ তো আর নেই, মানে আর বৃহৎ কারণ নেই, ছোটখাটো কারণ আছে। সে তুমি কেন আজকে এটা নিয়ে এসছো, তুমি কেন আজকে এটা নিয়ে আসোনি, সেই কারণটা তো পুরোপুরি আমরা এখনো প্রবেশ করিনি। কিন্তু আমরা যে বললাম যে আমরা প্রচুর ঝামেলা করি, তা প্রত্যেকদিন কি এই উদাসীনতা তৃতীয় ব্যক্তি ঝামেলার কারণ? তাছাড়া আমাদের ঝামেলার কারণ আর কি আছে? তোমার কোনো রিয়েলাইজেশন হয়েছে তাছাড়া আমরা কি কারণে ঝামেলা? আমি আমার অত বড় সৎসাহস নেই যে তুমি রিয়েলাইজ করতে। না, আমি ঝামেলার কারণগুলো বলবো, কারণ বিশ্বাস করুন, কারণ রাজন হালদারের সৎসাহস সবসময় বেশি। না সে ঠিক আছে, কারণ রাজন হালদার জানে যে উল্টো দিকে যে মানুষটা আছে, সে রাজন হালদার যাই বলুক আলটিমেটলি সবকিছু শান্ত মাথায়, মনে, উদার হৃদয়ে শুনে নেবে। কিন্তু প্রান্তিক চক্রবর্তী যদি এখন সমস্যাগুলোর কথা বলে, এটা প্রান্তিক চক্রবর্তী পুরুষ সমাজের প্রতিনিধি হিসাবে বলছে। মানে তো নচিকেতা চক্রবর্তী অনেক আগেই বলে গেছিলেন পুরুষ মানুষ দু প্রকারের, জীবিত নয় বিবাহিত। তো ব্যাপারটা সেরকম। আমি এখন আমার এই এপিসোডটা শেষ করে তারপর মানে এই লুপে ঝামেলা এসব নেওয়ার দরকার কি আছে? ঝামেলা নেওয়ার কি দরকার আছে? তাই জন্য কোনো ঝামেলাই হয় না আমাদের মধ্যে। মানে বলেছিলাম প্রথমে 363 দিন ঝামেলা, না সে ঠিক আছে, 363 দিন ঝামেলা হোক, কিন্তু কারণগুলো ও যেগুলো বলবে সেগুলোই, তার বাইরে কোনো কারণ থাকতে পারে না। কিন্তু ঝামেলার বাবা কোনো ঝামেলার কারণ থাকতে পারে না, মানে ওর কোনো দোষ নেই, বিষয়টা হচ্ছে সব দোষ। না কেন, ওই যে বললো তো প্রথমে তৃতীয় পক্ষে আমাকেই ঠেলে দিচ্ছিল। ওই যে বললাম, মেয়েরা দেখো, মেয়েদের ব্যাপারটা হচ্ছে, মেয়েরা এটা সব মেয়েরাই স্বীকার করবে, মেয়েরা নিজের পুরুষ বন্ধুকে সেটা বন্ধু হয়, আর ছেলের মহিলা বন্ধু
সেটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, এটা মেয়েদের মনে হয় তো একদমই মনে হয় না। এবং এটা যদি মনে হওয়ার আমরা এটা দাগিয়ে দিই, তাহলে আমরা কোথাও না কোথাও গিয়ে বাকি যারা রয়েছে দাম্পত্যে বলো বা সম্পর্কে বলো তাদেরকে ছোট করছি। কারণ আমার মনে হয় বন্ধু শব্দটার একটা বড় অর্থ আছে। আমি খুব বিশ্বাস করি, এটা আমাকে অনেকে বলে যে বর সব থেকে বড় বন্ধু হয়, বর বা বউ সব থেকে বড় বন্ধু হয়। আমি মনে করি বন্ধু হওয়াটা সেটা জীবনের এত কম সময়ে ডিসাইড করা যায় না। হয়তো আমার বাবা মা আজকে গিয়ে বলতে পারে যে বাবা বা মা বা প্রান্তিকের ক্ষেত্রেও তাই সেম, যে তারা একে অপরের বন্ধু হয়েছে, তাও অনেক ক্ষেত্রে অনেকে হয় না। বন্ধু শব্দটা, বন্ধুত্ব শব্দটা সেটা উভয় পক্ষেই ভীষণ আলাদা এবং সেই শব্দটার গুরুত্বও আলাদা। ফাটাফাটি তুমি মানে আবার তুমিতে চলে এসেছি, তুমি ক খ গ ঘ সব পেয়েছো, ABCD সব পেয়েছো। এই বন্ধুত্ব নিয়ে এত কথা বলছিস, দুকলি তুই যেটার জন্য এত পপুলার, মানে যেটা আমার রাজন্যাকে মানে ভালো লাগার বা রাজনৈতিক রাজন্যার একটা পরিচয় আছে। তার আগে যে প্রান্তিক যেভাবে আমাকে চেষ্টা করেছিল, কি বলবো শব্দটাকে, মানে ওই শব্দটা তো বলতে পারবো না এখানে, মানে পটানোর চেষ্টা যেটাকে বলা হয়, সেই চেষ্টা যেভাবে করেছিল প্রান্তিককে পটানোর চেষ্টা করতে হয়নি, কারণ প্রান্তিক ওর গুণমুগ্ধ ভক্ত হয়ে উঠেছিল প্রথম তার সঙ্গীতের প্রতি তার যে কদর এবং যে গলা সেটার জন্য, এবং দ্বিতীয়ত অবশ্যই অত যাই হোক অনেক গান ছিল। আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই যে সাহসিকতা রাজনীতির ক্ষেত্রে সেই সময়টাতে দেখাচ্ছিল, সেটা আমাকে মুগ্ধ করেছিল। তবে হ্যাঁ, সবকিছুর ঊর্ধ্বে রাজন্যা হালদারের আমি এখনো মনে করি ওর ঘরের মানুষ হয়ে যে ওর যে গানের প্রতি দক্ষতা বা গানের প্রতি ডেডিকেশন, ভালোবাসা, সেটা অনেক অনেক ওইটা বোধহয় আসল সম্পর্ক। রাজন্যার সব থেকে বেশি ভালোবাসা, প্রেম হয়তো ওটাই, এবং ওটাই হওয়া উচিত। আমার থেকেও বেশি যদি ও কাউকে ভালোবাসে, মানে ভালোবাসা উচিত ও, সেটা হচ্ছে ওর গানকে। আমরা রাজনৈতিক রাজন্যাকে তো অনেকভাবে চিনেছি, অনেকভাবে জেনেছি, বহুদিন ধরে চিনেছি, জানছি, কিন্তু রাজন্যার গানের কদরও সবাই জানে। অভিনয় খুব ভালো করে এবং একজন শিক্ষিকাও। তো রাজন্যা এই দুটো জিনিস, একটা বন্ধুকে নিয়ে, তুমি এই যে বন্ধু প্রীতির কথা বললে, মানে মেয়েদের বন্ধু থাকতে পারে, ছেলে বন্ধু, আবারও রিপিট, ছেলেদের, তুমি এটা একদমই দাবিয়ে দেওয়ার চেষ্টা করছো, ছেলেদের মহিলা বন্ধু থাকতে পারে না। আমি বিশ্বাস করি এটা নিয়ে যদি একটা পোল হয়, তাহলে এই পোলে আমার ভার্সনটা will surely win। রাজন্যা একটা পোল হোক, এটা নিয়ে এটা হবে, রাজন্যা টেলসি হবে। আচ্ছা, বন্ধুত্ব নিয়ে দুকলি গান সবার জন্য, এত যে তুমি, এবং পুরুষ বন্ধুকে যদি তুমি কিছু ডেডিকেট করতে চাও তো তাহলে একটা গান। বন্ধুর পুরুষ মহিলা হয় না, এটা আমি বিশ্বাস করি। একদম একদম, ছেলেরাও নোট ইট ডাউন, বন্ধুর পুরুষ মহিলা হয় না। বললাম বন্ধুর কোনোদিন পুরুষ মহিলা হতে পারে না। গুড, যাক, আমার মহিলা বন্ধুরা তৈরি হবে, ঠিক আছে, এপিসোডটার পর। প্রান্তিকের প্রত্যেক মহিলা বন্ধুকে আমি চিনি এবং তাদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। তাদের প্রত্যেককে আমি খুব রেসপেক্ট করি এবং ভালোবাসি। আমি চাই প্রান্তিকও সেটা ভাইস ভার্সা। আমিও সব পুরুষ বন্ধুকে চিনি না, যাই হোক পুরুষ বন্ধুদের নিয়ে একটা গান। বন্ধু তোমার চোখের ভাঁজে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া, বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো, বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো, বন্ধু তুমি বন্ধু আমার, বন্ধু মোরা কজন, তবুও বন্ধু মন হলো না আপন। অসাধারণ অসাধারণ, আমি যেটা বারবারই বলছিলাম। তো আমরা প্রায় অনেকক্ষণ আড্ডা মেরে নিলাম, অনেক আলোচনা, খুনসুটি, নিজেদের কথা বললাম,
আজকের আমি মনে করি মানে মানে আমি কোনো এখানে জ্ঞান দিতে বসিনি বা কিছু নয়, রিয়েলাইজেশন আর কি। আমার কোথাও গিয়ে মনে হয় যে আজকের সময় দাঁড়িয়ে না সম্পর্ক জিনিসটা খুব ভয়ানক একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এটা আমাদের অস্বীকার করার জায়গা। এটা তো আমি প্রথমেই বললাম, আর এটার কারণও আমি তোমাকে বললাম। আমার মনে হয় এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের হাতের মুঠোয় সবকিছু চলে আসা। আমরা আজকে চাইলে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা সম্পর্কে খুব ইজিলি যেতে পারছি এবং আমাদের কোনো পিছুটান থাকছে না। আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটা সম্পর্কে থেকে এই মুঠো ফোনের মাধ্যমে আরো অনেক সম্পর্কে জড়াতে পারছি। না না, তার থেকে বড় কথা হচ্ছে ওর মুঠো ফোনের মাধ্যমে অনেক সম্পর্কে জড়াতে, যে আগেকার দিনেও সম্পর্কে জড়ানো যেত। এখন আমার যেটা মনে হয় যেটা সব থেকে বেশি হচ্ছে, আমাদের মধ্যে না হিউম্যান টাচটা কমে গেছে। মানে আমার যদি রাজন্যার প্রতি অভিমান হয় তাহলে আমি স্ট্যাটাস দেব तरफ के इस दिल से आह निकलती रही मुझको सजा दे प्यार की ऐसा क्या गुनाह किया ओ लुट गए। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার, স্ট্যাটাস দেবো রাজন্যা বুঝবে। আমার প্রতি যদি রাজন্যার কোনো দুঃখ হয় তাহলে রাজন্যা একটা স্ট্যাটাস দেবে। কি স্ট্যাটাস দিবি? একটা সুন্দর একটা কবিতা স্ট্যাটাস দেবে। ঠোঁটের কোলাজ থামালো কাজ। হ্যাঁ, আমরা সেটাও আবার স্ট্যাটাস দিয়ে বোঝাবো। তো ব্যাপারটা হচ্ছে এত বেশি আমরা না অনেক বেশি হিউম্যান টাচ থেকে দূরে সরে যাচ্ছে, যে কারণে যে কোনো সম্পর্ক, শুধুমাত্র আজকে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক না, বাবা মার সম্পর্ক, বাবা মার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক, সবটাই বড্ড বেশি দূরত্ব। আগে না আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, মানে ছোটবেলায় হয়তো খারাপ লাগতো, বাট বড় হয়ে বুঝেছি যে এটাই ঠিক। মানে বাড়িতে বাবা মারা যখন ঝামেলা করতো, চিৎকার চেঁচামেচি করতো, পাশের বাড়িতে শুনতে পেতো, তখন কি বলতো, বাবা চিৎকার চেঁচামেচি করছে, পাশের বাড়িতে শুনছে, এটা কি ঠিক? কিরকম না নিজের মধ্যে মনে হতো, ছোট এত কিছু বুঝতাম না। আমার এখন গিয়ে মনে হয় না, পাশের বাড়িও তো 7 দিন বাদে আবার ঝামেলা করতো, আমরা শুনতাম। তো এইটা না অনেক বেশি ভালো ছিল। এখন না এই নীরবতা হয়ে গেছে আর কি। মানে হ্যাঁ, এখন তার থেকেও বড় বেশি কি হয়ে গেছে, আমরা না বড্ড বেশি কুপমুন্ডু হয়ে গেছি। মানে আমরা সবসময় মানে ইগো, তুমি আমাকে এই মানে ছাড়ো, আমি তোমার সঙ্গে কথা বললাম না, আমার সেলফ রেসপেক্ট অনেক মানে এখন এই জিনিসগুলো, এক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেলফ রেসপেক্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটা আমার মা সবসময় বলে যে যখনই কোনো একটা সম্পর্ক, এবং বাবা, এই যে প্রান্তিক বলে বাবা মা বা সন্তান, না, বাবা মা সন্তানের সম্পর্ক আর স্বামী স্ত্রী, বন্ধু, প্রেমিক প্রেমিকা, দম্পতি, তাদের সম্পর্ক অনেক আলাদা হয়। তাদের সম্পর্কে যদি ইগো চলে আসে, বাবা মা আর সন্তানের সম্পর্কে ইগো আসলেও সেটা ঠিক হওয়ার জায়গা থাকে। আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ইগো চলে আসে তাহলে কিন্তু সেই দিনই সেই সম্পর্কটার ভাঙনের প্রথম ইট গাঁথা। হ্যাঁ, মানে আমিও বলছি যে এই যে ফর্ম গুলো আর কি, এগুলো না বড্ড বেশি এখন আমাদের মধ্যে। আমরাও রিয়েলাইজ করি, আমরাও সেই একইভাবে আক্রান্ত। মানে এখানে নয় যে আমরা আক্রান্ত নই, মানে আমরাও প্রত্যেকটা মুহূর্তে নিজেদের ইগোতে ভুগছি, কম্পিটিটিভ মানসিকতায় ভুগছি, এগুলো হচ্ছে। কিন্তু আমাদের না রিয়েলাইজেশনটা শুরু হয়েছে, এবং তাই জন্য আমরা ভাগ করে নিচ্ছি। আমরা এই এপিসোডটা করার পিছনে কিন্তু এটাই ভেবেছি যে আমাদের যে রিয়েলাইজেশনটা, আসলে আমরা সবাই মিলে রিয়েলাইজ করতে শুরু করি। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। আমরা আমাদের সম্পর্কগুলো একদিনে ঠিক করতে পারবো না, আমরা ডিভোর্সের রেট হঠাৎ করে কমিয়ে আনতে পারবো না, এটা পসিবল নয়। কিন্তু আমরা যদি প্রত্যেকের মতো করে শুরু করি, যাই হোক, এইগুলো বলার পরও কিন্তু রাতে ঝামেলাটা কনফার্ম হবে, আর কিছু একটা ইস্যু হবেই, আমি গ্যারান্টি দেব। মানে আমি আজকে বাড়ি ফিরবো, ও ধরো ওর বাড়িতে যাবে এপিসোডটার পর। আমার সঙ্গে, আমার জন্য, আমার কোনো মহিলা দর্শক নয় বা পুরুষ দর্শক নয়, নির্বিশেষে সব রকমের দর্শক তারা আমার সঙ্গে এটাতে সম্মতি দেবে এবং আমার সঙ্গে একই কনভারসেশন করবে যে সন্দেহ এমনি হয় না। সন্দেহের ডেফিনেশনটা আবার পুরুষ থেকে মহিলাতে আলাদা হয়েছে। ওই যে বললাম, রাত 12টা 12:30টার সময় একজন মহিলার পুরুষ বন্ধু ফোন করতে পারে, কিন্তু একটা পুরুষ বন্ধু যদি ঠিক রাত 12টার পর কোনো মহিলা ফোন করে, তার বন্ধু, বাপরে বাপ, বিস্ফোরণ। তাহলে এই সন্দেহ কনসেপ্টটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সেটাই বলছি, সন্দেহ থাকতেই পারে। সঙ্গে একমত নই। না, সে তো একমত নই। যাই হোক, আমরা আশা রাখি যে এই যেটা বললাম যে ঝামেলার মূল কারণগুলো, তবে দিনের শেষে আমাদের থাকতে হবে, ক্রিজে টিকে থাকতে হবে বস। কারণ আমরা আমাদের বিয়ের কার্ডে, মানে বিয়ের তো আমাদের মানে হয়নি, আমাদের এনগেজমেন্ট হয়েছিল, তো এনগেজমেন্টের কার্ডে আমরা যখন সবাইকে ইনভাইট করছিলাম সেখানে লেখা ছিল কি সেটা প্রান্তিকের মনে নেই। কি? আমি তো লিখেছিলাম, ইন দিস এরা। আমাকে ধরিয়ে দিতে হলো, প্রান্তিক এটাও ভুলে গেছে। না, প্রান্তিক রোজ নতুন নতুন করে রাজন্যার জন্য থাক, প্রান্তিক লেখে আসবে, তাই জন্য আমরা লিখেছিলাম যে ইন দ্য এরা অফ T20 উই আর টেকিং দ্য ওথ টু প্লে আ টেস্ট ম্যাচ
সম্পর্ক জিনিসটা আমরা আমাদের বাবা মার থেকে, আমি অন্তত আমার বাবা মার থেকে যেটুকু দেখেছি, আমার মামা মামিদের থেকে যা দেখেছি, আমার দিদা দাদুদের থেকে যা দেখেছি, ও দেখেছে অবভিয়াসলি, সেখান থেকে দেখেছি ঝামেলা গন্ডগোল অনেক কিছু ছিল, কিন্তু আলটিমেটলি তারা ক্রিজে টিকে থেকেছেন। তাই আমরা আজকে এখানে আছি এবং আমরা তাদের রেফারেন্স টেনে কথা বলছি। আমি আশা করি যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যাতে সেই বেঞ্চমার্কটা সেট করতে পারি, যেখানে দাঁড়িয়ে আগামী জেনারেশন যাতে আমাদের রেফারেন্স টেনে বলে যে আমার বাবা মা তো প্রচুর ঝামেলা করেছে, মানে কোথাও গিয়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে, যেটা খুব খারাপ। আমাদের ক্ষেত্রে পৌঁছায়নি সেটা, কিন্তু আমার মনে হয় যে অনেকের ক্ষেত্রে সেটা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। ওই তো বলছি আর কি, অনেকের ক্ষেত্রে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তো তবে এই জিনিসটা আমি মনে করি যে মানে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। মানে আমরা সব করছি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে গায়ে হাত তোলা বিষয়টা ভীষণ 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 বড় অপরাধ। আর তার থেকেও বড় অপরাধ কি জানেন, একটা এটা নিয়ে সিনেমাও হয়েছিল, সেটা হচ্ছে আপনি কাউকে শব্দের দ্বারা অপমান বোধ করাচ্ছেন, এবং যতটা অপমান আপনি শব্দের দ্বারা করাচ্ছেন সেটা হয়তো আপনার গায়ে হাত তোলার থেকেও অনেক বেশি নিম্ন রুচির। আজকালকার দিনে এটা আমরা দেখেওছি, মানে আমরাও এটা একটা সময় করতাম, কিন্তু এখন সেই রিয়েলাইজেশনের জায়গাটা উচিত না একদম উচিত যে আমরা বন্ধুর মতো একে অপরকে, যা হয় বন্ধুদের মধ্যে যেরকমের ভাষা প্রয়োগ হয়, মানে সেরকম একটা জায়গায় গিয়ে সেরকম কনভারসেশন বা সেরকম ভাবে একে অপরকে সম্বোধন করতাম। তো এই জিনিসটা আমার মনে হয় সম্পর্কে আমার একটা রিয়েলাইজেশন যে এটা সম্পর্কে থাকা উচিত না, একটা মিনিমাম সম্মান থাকা উচিত। তো দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে আড়ির মতো জায়গায় পৌঁছে গেলেও, মানে মোস্ট অফ দ্য কেসেস বা ইন জেনারেল যেটা ভয় ভীতি মানুষ বিয়ে করতে চাইছে না, সেখানে দাঁড়িয়েও মনে হয় যে বিয়ে কিন্তু আসলে একটা বাড়ি, মানে ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন, আর এখানে হোম ইজ দ্য ইনস্টিটিউশন। আমার মনে হয় সেটা ভালোবাসা, সেটা খুব ইম্পর্টেন্ট। ভালোবাসা মানে শুধু জড়িয়ে ধরলাম 10 বার আই লাভ ইউ বললাম সেটা বড় কথা নয়, একসঙ্গে সহবাস করলাম সেটাও বড় কথা না। ভালোবাসা না, ভালোবাসা মানে ভালো ঘর তৈরি করা। আমি এই এপিসোডটার মাধ্যমে এটাই বলতে চাই যে আমরা কেন এপিসোডটা সিলেক্ট করলাম, এই একটাই কারণ যে আমাদের মধ্যে রিয়েলাইজেশনটা শুরু হয়েছে। আমরা এখনো পরিবর্তন হতে পারিনি, এখনো আমরা প্রচুর ঝামেলা করছি, প্রচুর গন্ডগোল করছি, কিন্তু যে রিয়েলাইজেশনটা, আমি আশা রাখি যে তোমরা এই জেনারেশনে যারা এই সমস্যার মধ্যে আছো না, তারা এক্সেপশনাল কেস থাকতে পারে সম্পর্ক ভাঙার, তবে খুঁটি নাটি সন্দেহ, মান অভিমান, রাগ, এগুলোর কারণে সম্পর্ক শেষ করে দেব সেটা হয় না, মানে সেটা উচিত না। মনে হয় যে একসাথে আমরা সম্পর্কটাকে, যে কোনো সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর যাদের সন্তান হয়ে গেছে তাদের তো ওই ডিভোর্সের চিন্তাটাই মাথায় আনা উচিত না, কারণ স্বামী স্ত্রীর ডিভোর্স এটা নচিকেতার বিখ্যাত কথা, যে খোকন বলে একটি গান নচিকেতা, যারা নচিকেতার ফ্যান তারা জানে, তিনি বলেছিলেন যে বাবা মার ডিভোর্স কখনো হতে পারে না, হাজবেন্ড ওয়াইফের তাই ডিভোর্স হলেও হতে পারে। এই অভিমান, রাগ, এগুলোকে সরিয়ে ফেলতে হবে। দিনের শেষে আমাদের চেষ্টা করতে হবে একসাথে থাকার জন্য, যা যা করা যায় তার জন্য একে অপরকে যতটা স্পেস দেওয়া যায়, স্যাক্রিফাইস করা যায়, সেগুলো চেষ্টা করতে হবে। মানে ইটস আ প্রসেস, মানে এটা একদিনে হয় না, তো আস্তে আস্তে হবে। এবং আমরা এই এপিসোডটা এখানেই শেষ করছি। আমি শুধু এইটুকু বলবো যে আমরা এই এপিসোডটা শুরু করলাম যেহেতু প্রাজন্না টেলস, আমি আমার রাজন্যার মস্তিষ্ক প্রসূত একটি ইউটিউব চ্যানেল। আগামী দিন আমরা যারা বহুদিন নিজেদের বন্ধনে যুক্ত হয়ে আছেন, বিশিষ্ট ব্যক্তিত্বরা বা হয়তো 50 বছরের সম্পর্কে কেউ আছেন, তাদের নিয়ে আসবো, তাদের থেকে আমরা জানার চেষ্টা করব যে তারা কিভাবে 50 বছর টিকে গেলেন ক্রিজে। কিংবা এক প্রফেশনের অনেকে আছেন, অনেকে বলে যে আজকে এক প্রফেশনে থাকলে ঝামেলা অনেক বেশি বাড়ে, যেটা আমাদের রাজন্যার মতো হয়েছে। এবং আমি জোর গলায় বললাম হ্যাঁ, এর পিছনে কারণ বহু তৃতীয় ব্যক্তিরা আছে, এটা যেহেতু আমরা একটা ফিল্ডে বিলং করতাম, মানে এটা প্রফেশনাল ফিল্ডের কথা আমি বলছি, কিন্তু অনেক প্রফেশনাল ফিল্ডের মানুষ আমরা দেখেছি যে একসাথে থাকা সত্ত্বেও তারা কিন্তু বহুদিন একসাথে সংসার করেছেন, একসাথে থেকেছেন, সেখানে কোনো বহিরাগত শক্তিকে ভেতরে আসতে হয়। আমার মা সবসময় একটা কথা বলে যে অফিস বা প্রফেশনাল ওয়ার্ল্ডকে বাইরেই ফেলে আসবে, ঘরে নিয়ে আসবে না, আবার ঘরকে বাইরে নিয়ে যাবে না। তো এই প্রসেসগুলো আমরা চেষ্টা করছি, আগামী দিন আরো বিশিষ্ট ব্যক্তিদের প্রাজন্না টেলসে নিয়ে আসবো। মানে আমরা এটা আপনাদের কাছেও জানতে চাই, আমাদের যারা দর্শক রয়েছেন, যে আমরা যদি এরকম একটা এপিসোড শুরু করি, মানে এপিসোডের সাগা শুরু করি, যে যেখানে আমরা
এরকম ব্যক্তিত্বদের নিয়ে আসবো, মানে আমার মনে হয় না এটা হয়েছে আগে, আমরা শুরু করতে চাই নতুন করে, যদি হয়েও থাকে আমরা নতুন করে শুরু করতে চাই, যে আমরা দম্পতি আরো অনেক দম্পতিদের কথা শুনতে চাই, এবং আমরা তো এই জেনারেশনের দম্পতি, আমরা চাই অন্যান্য জেনারেশনের দম্পতিরা তারা কিভাবে একটা ঘরকে, একটা বাসাকে ভালোবাসা করেছে, বা একটা বাড়িকে বিয়ে বাড়ি করেছে, বিয়ে আড়ি করেনি, সেটা আমরা জানতে চাই। এবং সুখী দাম্পত্য কি আদৌ মিথ? সুখী দাম্পত্য কি মিথ? আমরা সেটাও জানতে চাই। তাই আমরা চাইছি যে আপনারাও আমাদেরকে জানান, যেরকম যদি আমরা একটা এপিসোড শুরু করি, যদি আমাদের দর্শকরাও ইচ্ছুক হয় তারাও আসবে আমাদের এখানে, আমাদের যারা দর্শক তারা যদি ইচ্ছুক হন কমেন্ট করবেন আপনারা, এবং কারা কাহিনী বলতে চান, একদম একদম নিজের কাহিনী কারা বলতে চান প্লিজ কমেন্ট বক্সে আপনাদের কন্টাক্ট নাম্বার দিয়ে লিখুন, এবং আমরা অবশ্যই আপনাদের থেকে আপনাদের কাহিনী শুনবো। যে অনেক সাধারণ মানুষের কাহিনী আরো 5টা সাধারণ মানুষকে বাঁচতে সাহায্য করে, 5টা সম্পর্ককে হয়তো চাগিয়ে তুলতে সাহায্য করবে। তো আশা করি আপনাদের এপিসোডটা ভালো লাগলো। প্লিজ প্রাজন্না টেলসে সাবস্ক্রাইব করুন, এবং এই এপিসোডটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, খারাপ লাগলে ডিসলাইকও করুন, অসুবিধা নেই আমাদের কোনো। প্লিজ প্রথম করবেন না, পরে করবেন প্লিজ, ওগুলো রিকোয়েস্ট করছি। একসাথে আমরা থাকি, একসাথে পথ চলি, এবং আমাদের প্রাজন্না টেলসের যে উদ্দেশ্য এমন কিছু কন্টেন্ট নিয়ে আসা, এইরকম কিছু যেটা সমাজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের এই চ্যানেলে প্রচুর শর্টস, রিলস, রাজন্যার গান, এবং ইতিমধ্যে একটি শর্ট ফিল্ম চলছে, আমরা ঠিক যা চাই, সেটাও আপনারা দেখুন, কেমন লাগছে তার ফিডব্যাক জানান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, এবং সুখী দাম্পত্যে থাকবেন। এপিসোডটা শেষ করব নমস্কার জানিয়ে, কিন্তু রাজন্যার একটি গান দিয়ে, এই বিষয়ক এই যে চলছে দুকলি গান দিয়ে এপিসোডটা আমরা শেষ করে দেব। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে ভাসবে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। এটা কি বললো? তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর? না, এটা একটা খুব সুন্দর গান ইমনদীর। আমি মনে করি যে এই গানটার মধ্যে না অনেক আলটিমেট কথা বলা আছে, মানে ওটাই আমাদের লাইফের আলটিমেট, যে কথার উপর কেবল কথা সিলিং ছুতে চায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যেন না হয় যে কথার উপর কথারাই খালি সিলিং ছুটছে, ভালোবাসার সেখানে কোনো জায়গা নেই। তাই আমি গাইলাম গানটা, যেন আমরা সবাই ভালোবাসায় থাকতে পারি, দিনের শেষে কোনো কথার উপর না জায়গা দিই, বরং কথাকে ভালোবাসা দিয়ে চাপা দিয়ে দিই।